প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সৌন্দর্য বৃদ্ধিতে প্লাস্টিক সার্জারির ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। দর্শক, চলুন আজ আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান 1956 সালের 1 ডিসেম্বর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর প্লাস্টিক সার্জারি বিষয়ে PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্লাস্টিক সার্জারি এই কথাটির সঙ্গে আমাদের দর্শকরা কম বেশি সবাই পরিচিত। প্লাস্টিক সার্জারি মানে সৌন্দর্য বৃদ্ধি, এটি সবাই বোঝে। যদিও এর বাইরেও আপনারা বিভিন্ন রকম রিকনস্ট্রাকটিভ সার্জারি, ফাংশনাল বা কার্যক্ষমতা রক্ষার জন্য অনেক অপারেশনও করে থাকেন। আমাদের আজকে আলোচনা করব শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য যে অপারেশনগুলি আপনারা করেন সে বিষয়ে। যদি একটু বলেন কি কি সমস্যা হয় এবং কোথায় কোথায় সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা অপারেশন করে থাকেন? প্লাস্টিক সার্জারি বলতে প্রথমেই বোঝাতে হবে যে প্লাস্টিক সার্জারি একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং এটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। তা আমরা যে এসব ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করি, যেমন জন্মগত অনেক ত্রুটি নিয়ে জন্মায় এবং কারো কারো মেদ বুড়ি এগুলো বেশি থাকে, কারো কারো চামড়া ঝুলে যায়, কারো চোখের নিচে ঝুলে যায়। এসব যে ক্ষেত্রে আমরা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে বলতে পারি যে প্লাস্টিক সার্জারি নাকের সমস্যা, কারো নাক নিচে থাকে, কারো কান জন্মগতভাবে ত্রুটি থাকে, কারো ঠোঁট কাটা, তালু কাটা, এগুলো থেকে আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্যই আমরা এই রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলোকে প্লাস্টিক সার্জারি হিসাবে আমরা করি। জন্মগত কমনলি কি কি ত্রুটি হয় যেটা প্লাস্টিক সার্জন হিসেবে আপনারা তার আগের প্রকৃত অবস্থা ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে পারেন? আমাদের দেশে বেশিরভাগই জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। ঠোঁট কাটা এবং মুখের তালু কাটা, নাকের অনেকের একদম ফেসিয়াল ক্লেফট বলে, তারপরে কানের ত্রুটি নিয়ে জন্মায়, অনেকের আঙ্গুল সিনডেক্টালি আমাদের ভাষায় যেটা বলে আঙ্গুল জোড়া লাগানো থাকে, কারো আঙ্গুল বেশি থাকে। এইসব ক্ষেত্রে কিছু জন্মগত ত্রুটি থাকে। এই জন্মগত ত্রুটিগুলোকে আমরা করতে আমাদের একটা টিম অ্যাপ্রোচও থাকে। এবং যেহেতু ঠোঁট কাটা, তালু কাটার সময় দেখা গেল তার মাড়ির ওইখানে তার মাড়ি নাই, সেজন্য আমরা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের দরকার পড়ে। অনেক সময় ENT সার্জন, অনেক সময় আমরা অর্থোপেডিক সার্জনদেরকেও আমরা একসাথে টিম ওয়ার্কে নিয়ে অ্যাপ্রোচ করে কাজ করি। মানে সৌন্দর্য রাখার জন্য, একটা মানুষকে নর্মাল লাইফ লিড করার জন্য যা দেওয়া দরকার সেটা আমরা করার জন্য সবাইকে আমরা টিম অ্যাপ্রোচে নিয়ে আসি। যে তালু কাটা, ঠোঁট কাটার যে বিষয়টি, এটা জন্মগত ত্রুটি। মায়ের পেটে গর্ভাবস্থাতেই শিশুর এই সমস্যা হয় এবং সেই অবস্থায় শিশু জন্ম নেয়। এই সার্জারিটা কখন সময়টা উপযুক্ত সময় করার জন্য? জন্মের কতদিন পরে বা কখন কোনটা করেন? বাচ্চাদের যেহেতু নিউট্রিশনের একটু কম থাকে, ঘাটতি থাকে, সেই জন্য আমরা বলি 3 মাস বয়স থেকেই এটাকে শুরু করা এবং 1 বছরের মধ্যে শেষ করতে হবে। তাহলে বাচ্চাটা নর্মাল স্কার কিছুই থাকবে না এবং যে তালু কাটার যে বাচ্চা থাকবে 10 মাসের মধ্যে যদি শেষ করতে পারে তার কথা বলারও কোনো সমস্যা হবে না। এখানে আমরা কিছু সময় স্পিচ থেরাপিরও আমরা ডাকি, যে তাকে স্পিচ থেরাপি দিয়ে কথা বলাটাকে স্বাভাবিক করার জন্য। আর ঠোঁট কাটার যে এগুলা যদি 3 থেকে 6 মাসের মধ্যে করতে পারি তাহলে ওর কিন্তু আপনার বুঝতেই পারবেন না পরবর্তী বয়সে যে এটা কী হয়েছে। আর এদিক থেকে আমাদের মায়েদের বা গার্জিয়ানদের, অভিভাবকরা একটু তারা কেন জানি আমি অনেক ক্ষেত্রে দেখছি যে তারা বাচ্চাদের ব্যাপারে এতটা তাদের মনে হচ্ছে যে আল্লাহ দিছে এভাবেই চলবে করে তারা বয়স অনেক বাড়ায়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এখন নিয়ে আসে বয়স বাড়ায়, অ্যাডাল্ট ক্লেপ, লিপ ক্লেপ, প্যালেট এগুলো নিয়ে আসে। তো ওই ক্ষেত্রে আমরা অবশ্য বলি তাদেরকে ওই স্পিচ থেরাপিস্ট দিয়েও তার কথার ভয়েস চেঞ্জ করানো যাবে না। কথা যদি সঠিকভাবে উচ্চারণ এবং তাদের যে ন্যাজাল ভয়েস হয় সেটা চেঞ্জ করে সঠিক জায়গায় আনতে হয়, তাহলে কত বয়সের মধ্যে এই অপারেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? আমরা 10 মাস বয়সের মধ্যে বলি, যেটাকে একদম শেষ করে দেবেন 10 মাস বয়সের মধ্যে। তালুর ব্যাপারে, কারণ কথা বলার এটাই তালুর মধ্যে আসতেছে। 10 মাস বয়সের মধ্যে অপারেশনগুলো শেষ করে দেবেন। এবং এই সময় অপারেশনের আগে ক্লেফট বেবিদের খাওয়ার একটা বড় সমস্যা হয়, যেহেতু তার মুখের সঙ্গে নাকের ওইখানে সরাসরি যোগাযোগ হয়ে যায়।
এইটা বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয়, মায়েদের আপনারা কি পরামর্শ দেন? এই ক্ষেত্রে আমরা মায়েদেরকে বলে দিই সরাসরি যে আপনারা কোনো ফিডার ইউজ করবেন না, কোনো চুষনি ইউজ করতে পারবেন না, কারণ তাহলে তালুর এই গ্যাপটা বেড়ে যায় এবং গ্যাপটা বেড়ে গেলে পরে কিন্তু অপারেশন করতে ভিতর থেকে আমরা যে ফ্ল্যাপগুলো নিয়ে আসি এই ফ্ল্যাপগুলো আনতে অনেকটা কষ্ট হয় আর পাওয়া যায় না, সাধারণত বাচ্চাদের ছোট হয়। আর এই ক্ষেত্রে তাকে বলতে হবে যে আপনারা কোনো ফিডার ইউজ করবেন না, কোনো চুষনি ইউজ করবেন না। আজকাল কত সুন্দর রাবারের চামচ পাওয়া যায় ফিডারের মধ্যে দিয়ে, সেই চামচ দিয়ে বারে বারে খাওয়াবেন যাতে বাচ্চার ওজনটা বাড়ে। আর আমাদের দেশের বাচ্চাদের সাধারণত হিমোগ্লোবিন একটু কম থাকে, সেই ক্ষেত্রে একটা রুল অফ 10 আমাদের আছে। রুল অফ 10 ইউজ করে যেটা মানে 2.5 মাস, যেটা হলো 10 সপ্তাহ, 10 হলো হিমোগ্লোবিন আর 10 তার মানে কেজি মানে পাউন্ড, নট কেজি, পাউন্ড ওজন হইতে হবে, মিনিমাম 5 কেজি। রুল অফ 10 মানে 10 হিসাবে রুল অফ 10 আমরা ইউজ করি এই ক্ষেত্রে। কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এগুলো রুল অফ 10 মধ্যে আসে না অনেকগুলাই। তারপরেও আমরা রিস্ক নিয়ে কিছু কিছু বাচ্চাদের করি। আমি অনেকগুলো দেখছি যে 3 মাস থেকে 6 মাসের মধ্যে ঠোঁটটা করলে তার স্কার থাকে না, কোনো দাগ থাকে না, কোনো দাগই বোঝা যায় না যে তাকে একটা কিছু হয়েছিল এরকম। কিন্তু স্যার এই ক্ষেত্রে একটা বিষয় অনেক অভিভাবকরা বলেন বা আমরা দেখি যে বাচ্চার সঠিক সময়ই করা হয়েছে, তার তালুকাটা ঠোঁটকাটা দুইটারই অপারেশন হয়েছে, তারপরও তার নিচের চোয়ালের তুলনায় উপরের চোয়ালের গঠনটা একটু কম হয়, ফ্ল্যাট হয় এবং সামনের চোয়াল বাইরে মনে হয়। এইটা কেন হয় এবং এইটা রোধ করার জন্য কি করা উচিত? এটা আসলে প্রিম্যাক্সিলা বলে একটা শব্দ আছে। আমাদের বন্সের যে ডিপ্রেশনটা, যার জন্মগত একটু ডিপ্রেশনটা থাকে, সেই ক্ষেত্রে কিছু বোন গ্রাফটিং করা লাগে। সেই ক্ষেত্রে আমরা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এবং অর্থোপেডিক সার্জন এদেরকে নিয়ে আমরা কম্বিনেশনে এখানে যখন ওই চোরালের বোন গ্রাফটিং করে দেওয়া হয় তখন এটা এক সমান হয়ে আসবে এবং তখন দেখা যাবে তার ওই সৌন্দর্য বৃদ্ধির যে কথাটা আমরা বলছি প্লাস্টিক সার্জারি, সেটা চলে আসবে। এবং এক্ষেত্রে তার দাঁতও আঁকা বাঁকা কিংবা মাঝখানে হাড় ছিল না, সেজন্য অর্থোডন্টিস্ট দরকার করে, তাদেরও ভূমিকা, অর্থোডন্টিস্টের ভূমিকা আছে। তারপরে অনেক বাচ্চার তালু দেখা যায় অনেক বড় গ্যাপ, সেইখানে আমরা অর্থোডেন্টিস্টদের বলি একটা প্লেট লাগাই দেন যাতে তার খাওয়ার জন্য সুবিধা হয়, যা তার বয়সটা এবং ওই যে রুল অফ 10 মধ্যে ফালা পর্যন্ত আমরা ওয়েট করতে থাকব। অর্থোডন্টিস্টরা এটা করে, ডেন্টিস্টের মধ্যে অনেক ভাগ আছে, ওরা করেন এটা। স্যার এবার একটু সৌন্দর্যের অন্য বিষয়গুলি আসি, যে অ্যাকওয়ার্ড বা পরবর্তীকালে বয়সের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন হয়ে মানুষের কিছু সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। কারো নাকের সমস্যা হয়, কারো চোখের নিচে এখানে ঝুলে পড়ে, থুতনির নিচে ঝুলে পড়ে, এগুলির ক্ষেত্রে কি চোখের নিচে, থুতনির নিচে যেগুলো ঝুলে পড়ে আমরা সেগুলোতে একটা ফেস লিফটিং করি। চোখের নিচেও আমরা এটা কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক সার্জারির মতো করে দিই যাতে আপনার চোখের নিচে এটা টান টান ভাব হয়ে যাবে, তার বয়সও কম মনে হবে। আর যাদের পেটের ভুঁড়ি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি করি। অ্যাবডোমিনোপ্লাস্টি করে কিন্তু এইখানে কিছু শুধু অ্যাবডোমিনোপ্লাস্টি করলে লাভ হবে না। আমি অ্যাবডোমিনোপ্লাস্টি করে দিলাম, উনি আবার আগের মতো খাইতে থাকলো, তাইলে তো হবে না। তাকে খাওয়াও কন্ট্রোল করতে হবে, ডায়েটিশিয়ানের একটা পরামর্শ নিতে হবে এবং আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি করে দেবো, তার একদম পেটের একদম মনে হবে যে আগের সেই তার পুরনো লাইফে চলে যাবে, ইয়াং লুক চলে আসবে। যদি চিকিৎসকের কথা মতো চলেন ডিসিপ্লিনের মধ্যে, তাহলে একজন প্লাস্টিক সার্জন বয়স বেড়ে গেল তাকে ইয়াং লুক অনেকখানি দিতে পারবে। অত্যন্ত ভালো এবং আশাবাদী হওয়ার মতো কথা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সৌন্দর্য বৃদ্ধিতে প্লাস্টিক সার্জনের ভূমিকা, এ বিষয়ে প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা দেখাবো এর নাম হচ্ছে কিকব্যাক। কিকব্যাকে যেটা হয়, এটা অনেকটুকুই টোটাল বডি ওয়ার্কআউট, বাট 80% বা 70% আমরা আসলে প্রেশারটা দিই হচ্ছে গ্লুটস এরিয়ার জন্য। দেখা যায় যে অনেকের ব্যাক সাইডে ফ্যাটটা কমে যাওয়ার পরেও শেপ ভালো হয় না, জন্য মেয়েরা অনেক সময় বলে যে প্যান্ট বা জিন্স পরলে পরে ভালো লাগছে না।
হ্যাঁ, এবং তার পাশাপাশি দেখা যায় যে লোয়ার অ্যাবসের যে ফ্যাটটা বেবি হওয়ার পরে, প্রেগনেন্সির পরে তলপেটে যে ফ্যাটটা থাকে সেটা সহজে খুব একটা যেতে চায় না বলে ওই জায়গাটাও ফুলে থাকে। তো আমরা ওই জায়গাগুলো ক্যাটাগরাইজ করে আমরা ব্যায়ামগুলো আজকে করব, 3 ধরনের 3টা লেভেলে করব। তো আমাকে এখানে হেল্প করবে আনিকা, নুশা, তাসরিন। তো আনিকা, তুমি আমাকে প্রথমে বিগিনার লেভেলটা দেখাও, আসো। ওকে, যেটা কিনা আমরা একদম বিগিনিংয়ে স্টার্ট করতে গেলে কিভাবে করতে হবে। ওকে, গুড, ইয়েস, রেডি, অ্যান্ড 1 অ্যান্ড ব্যাক, 2 ব্যাক, 3 ব্যাক, 4 অ্যান্ড ব্যাক, অ্যান্ড 5। একটু হোল্ড করো, যখন ধরছে তখন কি হচ্ছে, হিপসের কাজটা হচ্ছে এবং পায়েরও কাজটা হচ্ছে হ্যামস্ট্রিং, এবং যখন ভেতরে নিচ্ছে আমি ভেতরে নাও, যতটুকু ভেতরে নিতে পারবে যেন লোয়ার অ্যাবসের প্রেশারটা পড়ে, ঠিক আছে? হ্যাঁ, এবং ওই জায়গাটা যেন ঝুলে যাওয়াটা আস্তে আস্তে শেপ হয়ে আসে, এবং দেন আবার ব্যাক হয় যখন, তখন আবার হিপের কাজটা হচ্ছে, যে তখন আবার এই জায়গাটা টোন হচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড আপ। খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে আমু? খেয়াল করতে হবে যে যখন হচ্ছে তোমার শোল্ডারে যদি কোনো ধরনের ব্যথা থাকে, হ্যাঁ, শি ইজ কী বলা যায়, ওর মাত্র বেবি হয়েছে, ছোট্ট বেবি, মানে 5-6 মাস বয়স। তো আমরা একদম পারফেক্ট মডেল হিসেবেই দেখাচ্ছি যে বেবি হওয়ার পরে যেটা হয় যে অনেকগুলো জায়গারই আসলে কি বলা যায় যে হরমোনাল চেঞ্জের জন্য অনেক উইকনেস গ্রো করে তলপেটের বা হিপের এবং জয়েন্টের। তখন কিভাবে আস্তে আস্তে সে আগের জায়গায় ব্যাক করবে, সেখানে আমরা এই ব্যায়ামটা এই জন্য ওকে দিয়ে দেখালাম। যে তখন কি তোমার হাঁটুতে বা পেটে খুব বেশি প্রেশার পড়ে? মোটামুটি একটু একটু প্রেশার পড়বে, সবাই যেন ভাববে না যে ব্যায়াম করবো এবং শরীরে কোনো রকম কোনো কিছুই হবে না, একটু একটু প্রেশার পড়বে, কিন্তু সেটাকে কিন্তু পজিটিভলি নিয়ে খেয়াল করতে হবে জয়েন্টে যেন কোনো প্রেশার না পড়ে। যা প্রেশার পড়বে মাসলে একটু ব্যথা হবে, আস্তে আস্তে সেটা সয়ে যাবে এবং উপকারটা পেতে থাকবেন। ওকে, যখন এই অবস্থা থেকে হয়তো 5 মাস আনিকা এভাবে করছে, তখন ইমপ্রুভমেন্টটা ইনশাল্লাহ অবশ্যই ইমপ্রুভমেন্টটা হবে। তখন কিন্তু এই মুভমেন্টটা ওর মাসলটা তাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন সে কিভাবে করবে এটা আমাদেরকে দেখাবে এবার তাসরিন। থ্যাংক ইউ আনিকা। তাসরিন, ওকে, অ্যান্ড গো, ইয়েস, অ্যান্ড টু দ্য প্ল্যাঙ্ক। সো এখানে একটু হোল্ড করো। এখানে প্ল্যাঙ্ক ইটসেলফ আমি অনেকবার বলেছি, এটা কিন্তু টোটাল কোর, মানে ব্যাক হচ্ছে, তলপেট হচ্ছে, অবলিক হচ্ছে, পুরোটা কাজ হচ্ছে হাতের উপর থাকছে বলে শোল্ডার আর্মসের কাজ হচ্ছে এবং পায়েরও কাজ হচ্ছে। এখান থেকে এখন আমরা সেম ব্যায়ামটা করব। ওকে, অ্যান্ড তাসরিন গো, অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড ডাউন। ওকে, ফাইন। তার মানে কি হচ্ছে, ওই মুভটাই আমরা করলাম, কিন্তু কি করলাম, প্ল্যাঙ্ক মুভে এসে করলাম। প্ল্যাঙ্কে হওয়াতে যেটা হলো যে ওকে অনেকটুকু লেভেল কিন্তু ইজি থেকে অনেকটুকু লেভেল 1 থেকে একবারে কিন্তু 4-5 এসে চলে আসলো। তাতে যেটা হলো যে অভ্যস্ততাটা থেকে যখন আপনি শরীর একটু অন্য অ্যাঙ্গেলে প্রেশারটা দিবেন, তখন কিন্তু শরীর আবার নতুনভাবে কাজ করাটা শুরু করে। এবার যখন সেটাতেও হয়ে যাচ্ছে, বা টিনেজাররা যারা খুব দ্রুত ইমপ্রুভ করে, অবভিয়াসলি এটা তাদের বয়স, আমরা টিনেজারদের আমি বলছি বারবার, তখন তারা কিভাবে এর থেকে পুরোপুরি সুফলটা পাবে সেটা আমাদেরকে এবার দেখাবে নুশা। থ্যাংক ইউ তাসরিন। নুশা, ওকে, গুড। এখানে আমরা কিন্তু প্রপস ইউজ করছি, আপনি কিন্তু ওয়ালে করতে পারেন, কোনো শক্ত ব্যালেন্স নেওয়া হার্ড সারফেসে করতে পারেন। অ্যান্ড ইয়েস বেবি, do it on your own, right? Okay, yes, okay, and down, and 2, and down, and 3, and down, and 4, and down. Okay, balance it back koro, stay, fine, perfect, nice. তো তোমার প্রথমেই তুমি এভাবে তো শুরু করোনি, তাই না? তুমি আস্তে আস্তে করে শুরু করেছো, এবং শুরু করার পরে যেটা হয়েছে যে একটা সময় মনে হচ্ছে যে কোনো কিছুই মানে আমার লাগছে না এবং আই ওয়ান্ট মোর। হ্যাঁ, তখন দেখা যায় বাচ্চারা, আমরা যেটা বলি যে টিনেজারদের কিন্তু খুব দ্রুত ওরা কোপ আপ করে। সো একটা জায়গায় একটা ফিক্সড কিছুতে রাখার চেয়ে টেস্ট দেম এবং চ্যালেঞ্জ দেম, তখন ওরা আরও বেশি আনন্দ নিয়ে করবে এবং আরও বেশি তাড়াতাড়ি উপকার পাবে। এই ওয়ালটায় করতে গিয়ে তুমি আর কি প্রপস ইউজ করতে পারো, যে তুমি খালি ওয়ালে প্র্যাকটিস করতে পারো, রাইট, যখন এভাবে না হয়, এবং কিছুটা কাছে গিয়ে বা কিছুটা দূরে করেও করতে পারো। এবং কখনো কি করতে গিয়ে পড়ে গেছো? হ্যাঁ, সো গেট রেডি। হ্যাঁ, সবসময় সব কিছু সেফটি মেজার নিয়ে তারপরে করতে হবে। ওকে,
তা আমরা কি আরেকবার দেখবো, 3 বার দেখবো যে কিভাবে আমরা শুরু করব সবগুলো। ওকে, ইউ গেট রেডি, আসো। And yes, just 2 times, okay? And ready, and 1, yes, and down, and 2, okay, and 3, okay, yes, and down. Nice, perfect. So Nusha, yes, I tested her. আমি যেটা বললাম যে কোনো সময় টেস্ট দেম, আমি বলেছি যে 2 বার করো, নেমে গেছে, তখন আমি বলছি আরেকবার করো, and then she has to start all over again. And that's the thing with teenagers, they can cope up so easily. So ওদেরকে অবশ্যই কখনো ফিক্সড কোনো আইডিয়াজের ভিতরে রাখবেন না, ওপেন ইউর মাইন্ড অ্যান্ড হেল্প দেম। প্রিয় দর্শক, যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাদের খাবার দাবারের বেলায় কিছু সতর্কতা প্রয়োজন। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তারা কি খাবেন, কেন খাবেন। প্রিয় দর্শক, আজকাল অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে আমরা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছি, অর্থাৎ রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। এই রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয় তার স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকেরই কমপ্লেইন হয়, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালা পোড়া করে, ক্র্যাম্পিং করে। তো সেই ক্ষেত্রে সবাইকেই অবশ্যই ডক্টরের কাছে যে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়। তবে এটাও ঠিক যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে একটি প্রপার ডায়েট। কেননা ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। কেননা দর্শক, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে এই পিউরিন সমৃদ্ধ খাবার যেমন টমেটো, শসা, গাজর এবং যে কোনো লাল রঙের সবজিকে অ্যাভয়েড করতে বলা হয়। এই সময় ডাল বা ডাল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলে আপনি অনেক সহজে আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন। মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস যেমন কবুতর বা হাঁস এই জাতীয় মাংস এবং গরু খাসির মাংসকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেই সাথে বিভিন্ন অর্গান মিট যেমন কলিজা, গিলাম, মগজ এই জাতীয় অর্গান মিটগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে বলি, তাই সারাদিনে প্রোটিনের চাহিদা মেনটেন করার জন্য এই খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি যেগুলো আছে যেমন ঢ্যাঁড়স, ফুলকপি এবং আরও অন্যান্য কচুর লতি বা মুখি এগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি যেমন লাউ, চাল কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না, কেননা দর্শক পানি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে ব্লাডের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে আপনি খাবারকে নিয়ন্ত্রণ করে 2 মাস পর অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করে দেখুন। সেই ক্ষেত্রে এটির মাত্রা নর্মাল হয়ে গেলেও ঝট করে আপনার বাদকৃত খাবারগুলোকে তালিকায় আবার শুরু করবেন না। আস্তে আস্তে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে অথবা ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে সেই খাবারগুলো আবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়েট ঠিক করে ফেলুন। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। গোসলের পরপরই অনেকেই সারা শরীর চুলকায়। সাবান ত্বকের তৈলাক্ত ভাব দূর করে বলে এমনটি হয়ে থাকে। গোসলের পরপরই অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লোশন লাগান, সমস্যা কেটে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, শিশুর জন্মগত ত্রুটি আমার মানে মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত হতে পারে যে কোনো একটা জায়গাতে।
ওইটা যেটাতে অনেকগুলো ভাগ আছে, যেমন মাথাতে যদি হয় তাহলে নিউরো সার্জিক্যাল যেটা আছে, আমাদেরও ডিপার্টমেন্ট আছে নিউরো সার্জিক্যাল, সেটা তারা ওখানে মাথাতে যখন ব্রেনে পানি জমে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।